কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা দ্রুত ঠিক করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি, জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত একনেক সভায়। 222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন, সময় মতো প্রকল্প বাস্তবায়নের তাগিদ। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে সময় দেবে বিএনপি, ঠাকুরগাঁও বললেন মির্জা ফখরুল। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের অভিযোগ, শেখ হাসিনার সবশেষ 3 সিএসি ও কমিশনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা লুকিয়ে আছে তারা আর পুলিশে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পলাতক পুলিশ সদস্যরা অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল জনগণ ভোগ করবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার। আত্মগোপনে যায় পুলিশ, পরে কাজে যোগ দেন বেশিরভাগ পুলিশ। তবে পুলিশ হেডকোয়ার্টার বলছে এখনও আত্মগোপনে 187 জন পুলিশ সদস্য। এর মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, এসআই, সার্জেন্ট রয়েছে। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আপনারা এই অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। দেশের স্বার্থে সীমিত সময়ের জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না বলেও জানান তিনি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন সচিব মোখলেস উর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্য পলাতক থাকায় এলোমেলো হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কর্মক্ষেত্রে যোগ দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। জনপ্রশাসন সচিব বলেন, দায়িত্ব পালনে অন্য কোনো বাহিনীর সাথে দ্বন্দ্ব তৈরির সুযোগ নেই। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার, এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর 60 days। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
সেনাবাহিনীকে তার নির্বাহী ক্ষমতা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠন ও পুলিশকে সংস্কার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই সময় সাংবাদিকদের হত্যা মামলায় আসামি করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেসব সাংবাদিক, কবি ও শিল্পী ফ্যাসিবাদে জড়িত ছিলেন ও সহযোগিতা করেছেন তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে, এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের সেল কাজ করছে কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, গুজব রোধে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করার ব্যাপারে কাজ করা হচ্ছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক প্রভাবশালী ঠিকাদার প্রকল্প পরিচালকদের ইচ্ছামতো প্রকল্প বাস্তবায়ন করায় বারবার প্রকল্প সংশোধন ও বরাদ্দ বাড়ানো হতো বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। সার্ভিলেন্স, লুটপাটের যথেষ্ট সুযোগ ছিল না বলে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ফেলে রাখা হতো জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, দাতা গোষ্ঠী নতুন পুরাতন সব প্রকল্পেই টাকা দিতে প্রস্তুত। রুকনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1200 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর মধ্যে 600 কোটি টাকা ব্যয়ে গ্যাস অনুসন্ধানের একটি প্রকল্প রয়েছে। সভা পরবর্তী রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প অনুমোদনের সাথে বাস্তবায়নের বিস্তর ফারাকের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনীতির দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে, এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো, এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 গুণ কেন বেশি হলো। লুটপাটের সুযোগ কম থাকায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ফেলে রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। জানান, সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যত প্রয়োজন তত অর্থ দিতে চান দাতারা। সরকার মূল্যস্ফীতি কমানো সহ শিক্ষা প্রযুক্তি খাতে নতুন নতুন প্রকল্পকে অগ্রাধিকার দেবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থ গোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শেখ হাসিনা সরকারের করা পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বর্তমান সরকার নয়, পরবর্তী রাজনৈতিক সরকারই নেবে পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা। যাত্রাতেই বোঝা গেছিল ওটা হবে না। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে 7 দিন পর গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভার কেয়ার থেকে বুধবার সন্ধ্যা 7টার কিছু পর ফিরোজায় ফেরেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত 11 সেপ্টেম্বর রাত 1:45টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন জানান, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন
হাসপাতালে ছিলেন। উড়োজাহাজে দীর্ঘ পথ ভ্রমণে তিনি শারীরিকভাবে সক্ষম হলেই মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেবে। সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনি কোনো জটিলতা নেই বলে জানান তিনি। তবে দিন যতই যাচ্ছে বেগম জিয়ার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে। ডাক্তার জাহিদ আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার জাহিদ জানান হতাহতদের বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। শেখ হাসিনা পালিয়ে যাবার বিষয়ে বেগম জিয়া বলেছেন, এমন দিনটি দেখার অপেক্ষায় ছিল সবাই। পাঁচ তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিছনায় শুয়ে শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে যে এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে প্রতিবেশী দেশ হিসেবে থাকতে চাই, তবে অন্যায় করলে প্রতিবাদ করা হবে। শেখ হাসিনার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশ এখন মুক্ত, স্বাধীন। এর স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ তা ধরে রাখা যাবে। শেখ হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছেন, বিএনপি নেতা ও ছাত্র জনতাকে নির্যাতন করেছে। এদিকে সন্ধ্যায় সদর উপজেলার রুহিয়া বালিকা বিদ্যালয় মাঠে দলের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন সরকারকে সময় দেওয়ার কথাও জানান তিনি। মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কাউকে অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। দয়া করে মহিলাদেরকে বসতে দেন, দয়া করে মহিলাদেরকে বসতে দেন। আমাদের একটা দায়িত্ব করছে যে এই সরকারকে আমরা সব রকম সহযোগিতা করবো। আর আমরা এমন কোনো কাজ করবো না যাতে লোকে আঙুলগুলো আমাদের দিকে দেখাতে পারে। আমরা তো আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের মতো কাজ যেন আমরা না করি, আমাদের কোন নেতাকে যেন তারা বলতে না পারে এটা আওয়ামী লীগের মতো কাজ করতে, যেন না বলতে পারে, যেন ভালোবাসা কাজ করে, এই বিষয়টা আমাদের আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার সম্ভব নয়। নির্বাচিত সরকারই পারে সবকিছু সংস্কার করতে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পর এখন ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন জরুরি। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিরোধী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 সদস্য সহ সকল শহীদদের স্মরণে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই আগস্টে ছাত্র জনতার অবদান আলোচনা সভায় তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কারের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের উপর জোর দেয়া। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে কমরেড সাইফুল হক বলেন, তাদের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। গণতন্ত্র সমুন্নত রাখতে ফ্যাসিবাদ নয়, জবাবদিহিতার উপর জোর দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের থেকে, তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে
রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। নাই কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা যদি বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে। নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ও জনগণের প্রত্যাশা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের কাজ চলছে। এই দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, একটি জনকল্যাণমুখী একটি দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের যে অধিকার, কথা বলার অধিকার তো আমরা বলেছি, ভোটের অধিকার এটাও আমরা বলেছি। আমি সঙ্গে যেটা যোগ করব যেটা এখানে আলোচনা হয় না, যে তাদের সত্যিকার একজন আত্মসম্মান নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার, আসুন আমরা সবাই মিলে সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিজেদের নিয়োজিত করি। দেশ গড়তে ঐক্যবদ্ধ হবার কথাও জানান আলোচকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামে। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগ এনে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাদীর আইনজীবী জানান, যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বিপুল টাকা ব্যয়ে যে 3টি নির্বাচন হয়েছে তাতে কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের খেলাপ করেছেন। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। যাদের বিরুদ্ধে করেছে ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। জানা গেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান এবং তার ভাই এএসএফ রহমানের 17টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের নামে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিঝিল শাখা থেকে 93টি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময়ের পরেও রপ্তানি মূল্য প্রায় 1000 কোটি টাকা বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এছাড়া সালমান এফ রহমান ও তার বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় 33,470 কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করেছে সিআইডি। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সভাপতি আব্দুল হাই সরকার। তিনি বলেন, সদ্য গঠিত টাস্কফোর্স বিএবির সাথে আলোচনা করে কাজ করলে 6 মাসের মধ্যে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। বুধবার বিএবির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে প্রথমবারের মতো দেখা করে। কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত 3 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে খেলাপি ঋণ আদায়, তারল্য সংকট মোকাবেলায় করণীয় সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বিএবি সভাপতি আরও বলেন, আইনের ফাঁকফোকরের কারণে খেলাপি আদায় করা যাচ্ছে না। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানান, ব্যাংকিং খাতের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে অভিযোগ করেন, কিছু ব্যাংকে অতি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলা
24-এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ঢাকা বৃক্ষহীন শহরে রূপ নিয়েছে। জলবায়ুর প্রভাব, অক্সিজেন সরবরাহ এবং কংক্রিটের আবদ্ধতা থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ছাদ বাগান ইতিবাচকভাবে এগিয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের গাছ চেনা, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে মোট 45 জনকে পুরস্কৃত করা হয়। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকু দেখতে চাই আমি জানি না। বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এইগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক পদে 2 সাংবাদিককে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এম আব্দুল্লাহ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি। কর্মজীবনে তিনি দৈনিক ইনকিলাব, আমার দেশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন ও সহযোগিতা প্রদান করে থাকেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। অপরদিকে সাংবাদিকদের প্রশিক্ষণ ও গবেষণা প্রদানকারী প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ। তিনি প্রথম আলো ও সমকাল সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। তাদের দুজনকে 2 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা দ্রুত ঠিক করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি, জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত একনেক সভায় 222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন, সময় মতো প্রকল্প বাস্তবায়নের তাগিদ। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে সময় দেবে বিএনপি, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের অভিযোগ, শেখ হাসিনা সবশেষ 3 সিএসসি ও কমিশনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।